এই জন্যই তো আজকে বাংলাদেশের মানুষ বিকল্প কিছু চিন্তা করছে যে নো, আমরা আর সেই পুরাতন দিনের রাজনীতি ফিরে যেতে চাই না। আমরা খুন, গুম, ধর্ষণ, টেন্ডারবাজি, চাঁদাবাজির দিকে আর ফিরতে চাই না। আমরা একটি নতুন বাংলাদেশ দেখতে চাই, নতুন রাজনৈতিক বন্দোবস্ত দেখতে চাই। যারা সেই স্বপ্ন দেখাতে পারবে তাদের সাথেই আমরা থাকবো। তার নাম হলো বাংলাদেশ জামাত ইসলামী। আমরা চাই আমাদের এই বাংলাদেশকে এমন ভাবে গড়ে তুলতে যেভাবে আমাদের প্রিয় রাসূল, প্রিয় নবী, আমাদের প্রিয় নেতা বিশ্ববাসীর সামনে এমন একটি সুন্দর আদর্শ, সুন্দর একটি সমাজ, সুন্দর একটি পৃথিবী উপহার দিয়েছিলেন। যে সমাজ, যে পৃথিবী সম্পর্কে বলা হয় হযরত মাউত থেকে সানা পর্যন্ত একজন পথিক হেঁটে যাবে গভীর অন্ধকারে, আল্লাহ ব্যতীত কাউকে ভয় করবে না। আজকে সে ভয় আছে? আছে? গভীর অন্ধকারে একজন সুন্দর রমণী হেঁটে চলবে পথ। সবাই শুধুমাত্র আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে সেই সুন্দর রমণীর দিকে কেউ চোখ তুলে তাকাবে না। এই ধরনের একটি সুন্দর সমাজ পৃথিবী উপহার দিয়েছিলেন আমাদের প্রিয় নেতা, আমাদের প্রিয় রাসূল, প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন যে একজন ব্যবসায়ী কোটি কোটি টাকা নিয়ে গভীর অন্ধকারে একাকী হেঁটে যাবে, এই বংশাল রোড দিয়ে হেঁটে যাবে, এই কসাইটোলা, এই পাড়ার মহল্লার মধ্য দিয়ে হেঁটে যাবে। রাত 2টা 3টার দিকে সবাই জানবে তার কাছে 2 কোটি টাকা আছে, কিন্তু সবাই আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে তার টাকার দিকে কেউ তাকানোর সাহস করে না। এই ধরনের একটি নিরাপদ, শান্তি এবং একটি স্বস্তির সমাজ পৃথিবী উপহার দিয়েছিলেন আমাদের প্রিয় নবী, প্রিয় নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিভাবে এটি করেছিলেন? এটি করেছিলেন কোরআন দিয়ে। কোরআন দিয়ে মানুষকে সংশোধন করেছিলেন, কোরআন দিয়ে মানুষকে পরিশুদ্ধ করেছিলেন, কোরআনের আইন, সমাজ, রাষ্ট্রে তিনি পৃথিবীতে প্রতিষ্ঠিত করেছিলেন, যার কারণে এই কোরআনের আইনের বাইরে যাওয়ার কেউ সাহস দেখাতে পারেনি। সুতরাং আজকে যত আইন তৈরি করা হোক না কেন, মানুষের মন গড়া আইন, যত কড়াকড়ি করা হোক না কেন, এই আইন দিয়ে কখনো দুর্নীতি নির্মূল করা যায় না। বর্তমান প্রচলিত আইন দিয়ে কখনো ধর্ষণ নির্মূল করা যায় না, কখনো খুন নির্মূল করা যাবে না, চাঁদাবাজি নির্মূল করা যাবে না, টেন্ডারবাজি নির্মূল করা যাবে না, খুন বন্ধ করা যাবে না। এই সব কিছুই বন্ধ হবে শুধুমাত্র জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন দিয়ে সমাজ পৃথিবী করেছিলেন। ওই কোরআন এবং ওই দিন যখন বিজয়ী হবে তবেই কেবলমাত্র দুনিয়া নিরাপদ হয়ে যাবে, বাংলাদেশ নিরাপদ হবে, বংশাল নিরাপদ হবে, ঢাকা নগরী নিরাপদ হয়ে যাবে। কেউ কাউকে ভয় করবে না, সবাই শুধু আল্লাহকে ভয় করবে। আপনারা কি চান সেই ধরনের বাংলাদেশ? চান সবাই? ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, দীর্ঘ 15 বছর আমরা ফেসিবাদের কবলে পড়েছিলাম, আমরা একটি দুঃশাসনের মধ্যে ছিলাম, আমরা নির্যাতিত হয়েছি, আমরা নিষ্পাসিত হয়েছি, আমরা খুনের শিকার হয়েছি, আমরা গুমের শিকার হয়েছি। বছরের পর বছর জেল খাটতে খাটতে দেশের মানুষকে অতিষ্ঠ করে তোলা হয়েছিল। শুধু কাশিমপুর কারাগার নয়, শুধু হাই সিকিউরিটি কারাগার নয়, শুধু ওই কেরানীগঞ্জের কারাগার নয়, পুরো বাংলাদেশকে কারাগারে পরিণত করেছিল খুনি হাসিনা ফেসিবাদী সরকার। আমরা শুধু বাইরে নয়, ঘরের ভিতরেও আমরা নিরাপদ ছিলাম না। আমরা ব্যবসা বাণিজ্য নিরাপদে করতে পারিনি। আমরা আমাদের প্রতিষ্ঠানে, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে আমরা নিরাপদে যেতে পারিনি। আমরা মসজিদে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে পারিনি ঠিক মতো। ঈদের ময়দানে আমরা অনেক ভাইরা যেতে পারিনি দীর্ঘ 15 বছর। দীর্ঘ 15 বছরের মধ্যে অধিকাংশ ঈদগুলো কেটেছে আমাদের অনেকেরই জেলখানার ভিতরে। ঠিক এভাবে গেছে আমাদের 15টি বছর।
অবশেষে অবশেষে বাংলাদেশের মানুষের জন্য একটি সুখবর, একটা সুখের বার্তা, একটা পরিবর্তনের বার্তা নিয়ে আসলো আমাদের কলিজার টুকরা সন্তানেরা, তরুণ যুবক ছাত্র ভাইরা। 15 বছর ধরে আজকে যে যতই বড় গলা বলি না কেন, যে নিজেকে অনেক বড় শক্তিশালী ভাবছি, দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল ভাবছি, আমাদের অনেক শক্তি আছে, অনেক তাকত আছে, আমাদের অনেক অর্থ আছে, আমাদের ক্যাডার আছে, আমাদের মাস্তান বাহিনী আছে, যে যতই এখন বলেন না কেন দীর্ঘ 15 বছর কিন্তু এগুলো কোনো কাজেই আসেনি। আজকে বলছেন যে বর্তমান সরকারকে নাকি 10 মিনিট নাকি সময় লাগবে, ওদের 10 মিনিট সময় লাগবে, 10 মিনিটের মধ্যে নাকি বর্তমান সরকারের পতন ঘটাতে পারবে একটা দল। যদি 10 মিনিটের ভিতরে যদি আজকে বর্তমান সরকারের পতন ঘটাতে পারেন, 15 বছরের কোথায় ছিলেন আপনারা? পেশাব দিয়ে যদি ভাষায় দিতে পারেন বর্তমান সরকারকে, 15 বছর পেশাব কোথায় ছিল? পেশাব করেননি নাকি আপনারা? আজকে পেশাবে ভাষায় দিচ্ছেন, বাংলাদেশকে ভাষায় দিচ্ছেন। কি আশ্চর্য রকম কথা বলবে। এই জন্যই তো ইয়ারকি ফাজলামু আর হাসি ঠাট্টা তামাশা করে বলা হচ্ছে, যারা তাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বাসার সামনে একটা বালু ট্রাক সরাতে পারলো না, তাদের এই সকল বড় বড় কথা দিয়ে কি লাভ হবে? মানুষ তো বুঝে গেছে তোমাদের শক্তি কত আছে, তোমরা কি পারো। 15 বছরে সেটি তোমরা বুঝিয়ে দিয়েছো। এখন ছাত্ররা আমাদেরকে পরিবর্তন এনে দিল, পরিবেশ তৈরি করে দিল, খুনি হাসিনা সরকারের পতন ঘটলো, পালিয়ে গেল, আর এখন আমরা সেই ভ্যাকুয়ামে, সেই শূন্যতায় আমরা এখন অনেক বড় হয়ে গেছি। সম্মানিত ভাইরা আমার, আজকে প্রায় 11 মাস গত হতে চলছে আমাদের অভ্যুত্থানের পরবর্তীতে। আমাদের ছাত্র ভাইরা জীবন দিয়ে, রক্ত দিয়ে আমাদের সামনে একটি ফেসিবাদ মুক্ত বাংলাদেশ উপহার দিয়েছেন, একটি নতুন স্বাধীনতা আমাদের সামনে উপস্থাপন করেছেন। যেই নতুন বাংলাদেশের স্বপ্ন ছিল একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত, যেই নতুন বাংলাদেশের স্বপ্ন ছিল ক্ষুধামুক্ত, দারিদ্রতা মুক্ত, দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত, টেন্ডারবাজ মুক্ত, খুন ধর্ষণ মুক্ত একটি বাংলাদেশের স্বপ্ন নিয়ে তারা লড়াই করেছে, সংগ্রাম করেছে, জীবন দিয়েছে, রক্ত ঝরেছে। কিন্তু আজকে আপনার অভ্যুত্থান 11 মাস হতে চললো, যে স্বপ্ন নিয়ে জুলাই অভ্যুত্থান সংগঠিত হলো, সেই জুলাইয়ের চেতনা আজকে ভুলণ্ঠিত হওয়ার পথে। শুধুমাত্র একটা রাজনৈতিক দলের কারণে, শুধুমাত্র একটা রাজনৈতিক দলের কারণে 5ই আগস্টের পর থেকেই যেই স্বপ্ন লালন করে দেশের ছাত্র সমাজটা আমাদের মাঝে একটি নতুন বাংলাদেশ উপহার দিয়েছিলেন, সেই নতুন বাংলাদেশ আজকে ধ্বংসের পথে আবারও আমাদেরকে 15 বছরের দিকে জোরপূর্বক ঠেলে দেওয়া হচ্ছে। 15 বছরের ধর্ষণ ছিল, এখন আবার আমাদের দেশে সেই ধর্ষণের সিলসিলা, সেই ধর্ষণের ইতিহাস তৈরিকে আমাদের 15 বছরের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। যে খুনের ইতিহাস ছিল, যে চাঁদাবাদীর ইতিহাস ছিল, যে চাঁদাবাদীর কারণে, টেন্ডারবাদীর কারণে, দখলবাদীর কারণে দেশের মানুষ অতিষ্ঠ হয়ে গিয়েছিল, এই খুনি হাসিনার কাছ থেকে বাঁচার জন্য, তাদের কাছ থেকে মুক্তির জন্য তার অধীর আগ্রহ ছিল। আজকে সেই খুনি হাসিনা থেকে মুক্ত হওয়ার পরেও আরেকটি রাজনৈতিক দলের কাছ থেকে এখন আবার আমরা জিম্মি হয়ে যাচ্ছি। সর্বত্রই চাঁদাবাজি চলছে, টেন্ডারবাজি চলছে, দখলবাজি চলছে, খুন চলছে। কি আশ্চর্য ব্যাপার! তারা নাকি দেশ চালাবে, তারা নাকি রাষ্ট্র চালাবে, তাদের কাছে নাকি বাংলাদেশ নিরাপদ। আজকে 11 মাসের মধ্যে যদি ক্যালকুলেশন করা হয়, এই 11 মাসের মধ্যে প্রায় 130+ খুনের ঘটনা ঘটেছে বিএনপির দ্বারা। এই বড় রাজনৈতিক দলের দ্বারা প্রায় 130-এর উপরে খুনের ঘটনা ঘটেছে। এই 130-এর মধ্যে প্রায় অধিকাংশই তাদের নিজেদের দলের নেতাকর্মী, তারা নিজেরাই নিজেদের দলের নেতাকর্মীদেরকে তারা খুন করেছে। যদি প্রশ্ন করা হয়, যাদের কাছে নিজের দলের নেতাকর্মীরা নিরাপদ না, তাদের কাছে বাংলাদেশের মানুষ কিভাবে নিরাপদ থাকতে পারে? যাদের হাতে দেশের মানুষ নিরাপদ না, তাদের হাতে কিভাবে বাংলাদেশ নিরাপদ হতে পারে? এই জন্যই তো আজকে বাংলাদেশের মানুষ বিকল্প খুঁজে পেতে, বিকল্প কিছু চিন্তা করছে যে নো,
আমরা আর সেই পুরাতন দিনের রাজনীতি ফিরে যেতে চাই না। আমরা খুন, গুম, ধর্ষণ, টেন্ডারবাজি, চাঁদাবাজির দিকে আর ফিরতে চাই না। আমরা একটি নতুন বাংলাদেশ দেখতে চাই, নতুন রাজনৈতিক বন্দোবস্ত দেখতে চাই। যারা সেই স্বপ্ন দেখাতে পারবে তাদের সাথেই আমরা থাকবো। তার নাম হলো বাংলাদেশ জামাত ইসলামী। সম্মানিত ভাইরা আমার, আজকে 11 মাসে আমাদের উচিত ছিল দেশ পুনর্গঠনে আমাদের লিপ্ত হওয়া। এই 11 মাসে আমাদের উচিত ছিল একটা সংস্কারের মধ্য দিয়ে বাংলাদেশকে একটা সুন্দর বাংলাদেশের জন্য প্রস্তুত করে রাখা, একটা সুন্দর নির্বাচনের জন্য বাংলাদেশকে প্রস্তুত করা। আজকে সেই কাজটা আমরা পারি নাই। আজকে যদি বলা হয় 11 মাস পরে যখন সামনে একটা জাতীয় সংসদ নির্বাচনের জন্য যখন একটা পরিকল্পনা করা হচ্ছে, ঠিক তখন আমাদেরকে কেন সরোয়ার্দীর মাঠে আজকে মহাসমাবেশ করতে হচ্ছে? আমাদের তো মাঠে চলে যাওয়ার কথা ছিল। আমাদের তো আসন ভিত্তিক, ইউনিয়ন ভিত্তিক, উপজেলা ভিত্তিক আমাদের ভোটের জন্য, ভোটের তৎপরতার জন্য মানুষের দ্বারে দ্বারে যাওয়ার কথা ছিল। সেই জায়গায় যাওয়ার পরিবর্তে কেন আমরা সারা বাংলাদেশ থেকে সরোয়ার্দী উদ্যানে আসছি? কি দরকার ছিল আমাদের? আমাদের যে 7 দফা দাবিতে আমরা যে 19 জুলাই মহাসমাবেশ করছি, এই দাবিগুলোর মধ্যেই সেটা নিহিত রয়েছে। আমাদের আজকে বাধ্য করা হচ্ছে এই জায়গায় আসার জন্য। কেন? আমাদের 7 দফা দাবির মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ 1 নম্বর দাবি হলো সংস্কার। দীর্ঘ 15 বছর ধরে খুনি হাসিনা সরকার দেশের সকল সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে এক এক করে ধ্বংস করেছে। এই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো কোনোটাই আজকে মেরুদণ্ড করে দাঁড়িয়ে থাকতে পারে না, সবগুলোকে পঙ্গু করে ফেলা হয়েছে। একটা গ্রহণযোগ্য সুন্দর নির্বাচনের জন্য প্রধান দরকার হলো প্রধান নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন হলো 1 নম্বর পয়েন্ট। নির্বাচন কমিশন যদি নিরপেক্ষ হয়, যদি নির্বাচন কমিশন যদি একটা সুন্দর গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যদি প্রস্তুত হয়, তাহলে নির্বাচনের একটা গুরুত্বপূর্ণ পার্ট বাস্তবায়ন হলো। এরপরে নির্বাচনের সাথে সম্পৃক্ত হলো অ্যাডমিনিস্ট্রেশন, ডিসি, ইউনো, একটা রোড লেভেলের যারা এই নির্বাচন পরিচালনা করেন। একটি সুন্দর গ্রহণযোগ্য নির্বাচনের সাথে সম্পৃক্ত আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনী। আজকে যদি আপনাদেরকে আমরা জিজ্ঞেস করি, সম্মানিত ভাইয়েরা আমার, আজকে একটি সুন্দর গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আমাদের নির্বাচন কমিশন কি প্রস্তুত? কেউ বলবে না প্রস্তুত। কারণ এখনো নির্বাচন কমিশনে ওই শুধুমাত্র প্রধান নির্বাচন কমিশন, কিছু কমিশন নতুন করে নিয়োগ দেওয়া আছে, বাকি সবগুলো সেই 15 বছরে যারা ছিল তারা এখন সেখানেই বসে আছে। এখন পর্যন্ত তারা চেঞ্জও হয়নি, পরিবর্তনও হয়নি, বদলিও হয়নি, ওই আগের সেটআপেই আছে সব জায়গায়। তাহলে তাদের উপরে কিভাবে আমরা নির্ভর করতে পারি? যারা 15 বছর বিনা ভোটে নির্বাচন করেছে, যারা 15 বছর দিনের ভোট রাতে নিয়েছে, যারা 15 বছরে আমি দাবি নির্বাচনের ব্যবস্থা করেছিল, তাদের হাত দিয়ে কি সুন্দর নির্বাচন হবে? নিরপেক্ষ নির্বাচন হবে? আর যারা নতুন করে বসেছেন এখানে প্রধান নির্বাচন কমিশন, ইতিমধ্যে তাদের ব্যাপারে প্রশ্ন তৈরি হচ্ছে, তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তৈরি হচ্ছে। ইনফরমেশন আছে মানুষের কাছে, এটা মানে আলোচনার টেবিলে চলে আসছে যে তারাও একটি দলের অনুগত হয়ে কাজ করছে। এজন্যই আমরা বলেছিলাম এই নির্বাচন কমিশনের জন্য একটা পরীক্ষা দরকার আছে। জাতীয় নির্বাচন তো অনেক বড় একটা বিষয়, যে নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের নেতৃত্বের পরিবর্তন হবে, রাষ্ট্র ক্ষমতার পরিবর্তন হবে। এত বড় একটা কাজ করার আগে তাদেরকে বিনা পরীক্ষায় আমরা এত বড় গুরু দায়িত্ব করতে দেব, এটা হতে পারে না। এই জন্য আমরা বলেছি তার আগে তাদের পরীক্ষা হলো, তার আগে লোকাল ইলেকশন গুলো দিয়ে দিক, স্থানীয় নির্বাচন আগে দিয়ে দিক। তারা এই নির্বাচন পরিচালনা করে আগে নিজেদের পরীক্ষা দিক তারা, যে আমরা আসলে জাতীয় নির্বাচন করতে সক্ষম, আমরা নিরপেক্ষ, আমরা সক্ষম, আমরা দক্ষ। এটা আগে তারা প্রমাণ দিক, তারপরে জাতীয় নির্বাচন। এটা প্রমাণ দেওয়ার আগেই তাদের হাতে এত বড় গুরু দায়িত্ব আমরা দিতে চাই না, তারা এটি পারবে না। বরঞ্চ আরেকটা দলের অনুগত হয়ে তাদেরকে ক্ষমতায় নিয়ে যাওয়ার জন্য যা যা করার সেটাই করবে তারা। এই জন্য আমরা বলেছি এইভাবে হবে না। 2 নম্বর হলো আইন শৃঙ্খলা বাহিনী। সারা বাংলাদেশে আইন শৃঙ্খলা বাহিনীর সম্পর্কে আপনারা জানেন, কোথাও কোনো কাজ করছে না। কেন করছে না? ওই ফেসিবাদী আমলের যারা অফিসার ছিল, তার আফটার অভ্যুত্থান
হাতে গোনা কিছু অফিসার তারা পালিয়ে গেছে, বাকি সব অফিসারগুলো এখনো আছে যারা একটা রাজনৈতিক দলের সাথে লিয়াজো করে টাকা দিয়ে তারা এক জায়গা থেকে আরেক জায়গা বদলে নিয়েছে, কিন্তু সবাই সব জায়গায় এখনো বসে আছে। যার কারণে কি হচ্ছে, আইন শৃঙ্খলা বাহিনীর কেউ কোথাও কোনো কাজ করছে না, মানুষের নিরাপত্তার কোনো ব্যবস্থা করে। যদি তাই হতো তাহলে লালমনিরহাটের সেই পাটগ্রামে চাঁদাবাজি করতে গিয়ে হাতে হাতে ধরা পড়লো যুবদলের সেই নেতারা। ধরা পড়ার পরে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত তাদেরকে শাস্তি দিল, পানিশমেন্ট দিল, 1 মাসের সাজা দিল। সেই সাজাপ্রাপ্ত আসামিকে তারা থানা ভাঙচুর করে আইন শৃঙ্খলা পুলিশ বাহিনীর সদস্যদেরকে পিটিয়ে তারা তাদের আসামিকে ছিনতাই করে নিয়ে গেল। তাহলে বুঝেন আজকে বর্তমান আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থাটা কি। কিন্তু গত কয়েকদিন আগে যে 9 জুলাই আমাদের চকবাজারে যে ঘটনাটি সংঘটিত হলো, কি নির্মম ইতিহাস। মিটফোর্ডের সামনে 2006 সালের 28 অক্টোবর এদেশের মানুষ, সারা পৃথিবীর মানুষ প্রত্যক্ষ করেছিল সেম একটি ঘটনা, যেখানে লগি বৈঠা দিয়ে কিভাবে মানুষকে নির্মমভাবে হত্যা করে সেই লাশের উপরে কিভাবে নৃত্য করেছিল, সেই ইতিহাস মানুষ এখনো ভুলে যায়নি, হয়তো কিছুটা ভুলে যেতে বসেছিল। আজকে মিটফোর্ডের সামনে সেই আবার যে ঘটনাটি ঘটলো গত 9 জুলাই, সেই ঘটনাটি আমাদেরকে আবার সেই 28 অক্টোবরের দিকে আমাদেরকে নিয়ে গেছে। আমি ভিডিওটা কয়েক সেকেন্ড দেখার পর আর শেষ করতে পারি না। বিশেষ করে গতকাল আমি বারবার এই ভিডিওটা বারবার দেখার চেষ্টা করছিলাম। এই দেখার পরে আমি সারা রাত, প্রায় রাত 3টা 3:30 পর্যন্ত আর ঘুমই আসেনি। এই যখনই ঘুমাতে যাই একটু ঝিম আসে, তখন ওই দৃশ্যগুলো আমার চোখের সামনে ভেসে যায়। কি নির্মম, কি নিষ্ঠুর, কি পাষাণ হৃদয় তাদের। একজন মানুষকে একটা পাথর দিয়ে কিভাবে একের উপরে আঘাত করছে, তার মাথায় আঘাত করছে, তার বুকে আঘাত করছে, তার মুখের উপর আঘাত করছে। কত বড় নির্দয় নিষ্ঠুর হলে পরে এই ধরনের হত্যাকাণ্ডের সাথে তারা সম্পৃক্ত থাকবে। আজকে শুধুমাত্র এই ঘটনার সাথে সম্পৃক্ত থাকার কারণে তাদেরকে বহিষ্কার করলেই চলবে? আপনাদের উচিত ছিল, তারা মনে করেছিল এই ঘটনাটা ধামাচাপা মানে গোপনে থেকে যাবে, কারণ 9 তারিখের ঘটনা আমরা কিন্তু আগে জানতে পারিনি, গতকাল থেকে এটা ছড়িয়ে পড়েছে। এই বড় রাজনৈতিক দলটা মনে করেছিল যে এটা মনে হয় প্রকাশ হবে না, যে তারাও চুপচাপ আছে। যখন গতকালকে যখন সারা বাংলাদেশে এটি ছড়িয়ে পড়লো, সারা বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তর থেকে যখন নিন্দার ঝড় আসলো, আজকে তারা রাতে তখন সব সিদ্ধান্ত নিল তাদেরকে তারা বহিষ্কার করলো। এই ঘটনার সাথে যারা সম্পৃক্ত বহিষ্কার করলে হবে না। আপনাদের উচিত ছিল যেদিন ঘটনাটি ঘটেছে সেদিনেই তাদের নাম প্রকাশ করে তাদের বহিষ্কার করার পাশাপাশি তাদেরকে ধরে নিয়ে এসে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করে দেওয়া ছিল। তাহলে মানুষ বুঝতো যে আসলেই আপনারা ন্যায়ের পক্ষে আছেন, সত্যের পক্ষে আছেন, কিন্তু সেই কাজটা আপনি করেন নাই। দেখুন, তাহলে এই ধরনের আইন শৃঙ্খলা বাহিনী এখানে এত সময় নিয়ে ঘটনাটা ঘটলো, আইন শৃঙ্খলা বাহিনী কোথায় ছিল? তার মানে আমাদের এখানে প্রশ্ন, জনগণের প্রশ্ন হলো, তাহলে আইন শৃঙ্খলা বাহিনীকেও তারা কোনোভাবে ম্যানেজ করে এক জায়গায় আটকে রেখেছিল, যেন সময় পায়, একটা সময় পর্যন্ত তারা যেন এই জায়গায় না আসে, স্পটে না আসে। এর ফাঁকে এই সময়ে তারা তাদের এই উন্মত্ত আচরণ তারা করবে। কারণ এইভাবে যদি চলতে থাকে তাহলে এই আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে আদৌ একটি সুন্দর গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব। তারা তো দিনই দুপুরে ওই বিকাল হতে কয়েকদিন আগে আপনারা শুনছেন না যে যদি শপথ না দেয় তাহলে নিজেরাই শপথ নিয়ে নাকি বসে যাবে চেয়ারে। আবার কেউ বলছেন নির্বাচন যদি ঘোষণা না দেন তাহলে নিজেরাই নির্বাচন ঘোষণা দিয়ে নির্বাচন করে দেবে। এই জন্যই তো আমরা বলতেছি, বা দেশের মানুষের কাছে আজকে সন্দেহ তৈরি হয়েছে, এরা এমন করবে যে দুপুর পর্যন্ত ভোট হওয়ার পরে বলবে যে আর ভোট হয়ে গেছে, ফলাফল শেষ, আপনারা সব চলে যান। বলবে না ভাই? এখন যে আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থা, এখন যে নির্বাচন কমিশনের অবস্থা, আর তারা যেভাবে পেশি শক্তি, মাসেল পাওয়ার আর কালো টাকার ব্যবহার করছে, তাতে তো এই ধরনের পরিবেশ তৈরি হবে নির্বাচনের দিনে। সুতরাং আমরা স্পষ্ট করে বলে দিচ্ছি, যতক্ষণ পর্যন্ত লেভেল প্লেইং ফিল্ড তৈরি হবে না, যতক্ষণ পর্যন্ত এমন একটা সংস্কারের মধ্য দিয়ে গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি হবে না,
যতক্ষণ পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী নিরপেক্ষ ভূমিকার প্রমাণ দিতে পারবে না, যতক্ষণ পর্যন্ত নির্বাচন কমিশন সহ সারা বাংলাদেশের নির্বাচনের সাথে সম্পৃক্তরা নিরপেক্ষতার পরিচয় দিতে পারবে না, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের নির্বাচন এদেশের মানুষ মেনে নেবে না ইনশাআল্লাহ। শুধু ওই নির্বাচন খেলা খেললেই হবে? এই নির্বাচনে টাকা খরচ হবে, রাষ্ট্রের মানে বিলিয়ন বিলিয়ন টাকা খরচ করে একটা নির্বাচন দিয়ে আরেকটা দলকে শুধু ক্ষমতায় বসানোর জন্য নির্বাচন? নো, এই নির্বাচন হবে না। আগে সুন্দর পরিবেশ তৈরি হতে হবে। সম্মানিত ভাইরা আমার, বিচার এটা অন্যতম একটি দাবি আমাদের। আজকে বিচারের সংস্কৃতি নেই, মামলা বাণিজ্য চলছে। আপনাদের এখানে আপনারাও জানেন, আমার এলাকায় আমি কয়েকদিন আগে গিয়েছিলাম, আমি বলে আসছিলাম যে মামলা বাণিজ্য কিভাবে হচ্ছে। দেখেন, মামলা আইন শৃঙ্খলা বাহিনী এবং ওই দলের রাজনৈতিক নেতা কর্মীদের মধ্যে যোগ সাজসে মামলা তৈরি করা হচ্ছে। আসামি কারা হবে তাদের নাম লিস্ট করা হচ্ছে, এরপর আসামিকে ফোন করা হচ্ছে, যদি এত টাকা দেন তাহলে আপনি বেঁচে যাবেন, আপনার নামে মামলা হবে না, নাহলে কিন্তু মামলা রেডি হয়ে আছে। যে অল্প টাকা দিচ্ছে তার নামে এক ধরনের মামলা, যে আরেকটু বেশি দিতে পারছে তার জন্য আরেক ধরনের মামলা, আর যে বেশি টাকা দিতে পারতেছে তার জন্য এক ধরনের মামলা। সহজ মামলা বলতে তুমি 2 দিনের মধ্যে বেরো যাও, কোনো সমস্যা নেই। আর অমুক উকিলও ঠিক করে দিচ্ছেন তারাই, উকিল ঠিক করছেন তারা, এসআই ঠিক করছেন তারা, টাকাও ঠিক করছেন তারা, আসামিও সব ঠিক করছেন। এই চলছে হলো মামলা খেলা। কি আশ্চর্য বাংলাদেশ! টাকা একটা অংশ প্রশাসন খাচ্ছে, আরেকটা অংশ রাজনীতি দলের নেতারা খাচ্ছে, আরেকটা অংশ খাচ্ছে হলো উকিল। 3 দল মিলাইয়া ভাগ বটোয়ারা করে টাকা খেয়ে চলে যাচ্ছে, আর ভুক্তভোগী হচ্ছে সাধারণ মানুষ। এখনই যদি এই অবস্থা হয়, তারা বলছে যে বিচার নাকি একটা চলমান প্রক্রিয়া, তারা ক্ষমতায় আসলে তারা বিচার করবে। ওই যে শিয়ালের কাছে মুরগি আদি দেওয়ার মতো ঘটনা, কি ভাই বুঝেছেন তো? শিয়ালের কাছে মুরগি আদি দেওয়া, যে ভাই মুরগিটা আদি দিলাম হলো শিয়ালের কাছে, তাদের কাছে আমরা এই মামলাগুলো তুলে দেবো, আর তারা আরো টাকা খাওয়ার একটা ফন্দি তৈরি করবে। এই মামলা খেলা, এই মামলা বাণিজ্য করে আপনাদেরকে আমরা আর সামনের দিকে যেতে দেবো না ইনশাআল্লাহ। এজন্য বিচার আগে হতে হবে। এই দীর্ঘ 16 বছর ধরে যে গুমের রাজনীতি হয়েছিল, যে খুন হয়েছিল, যে মানুষ নির্যাতিত হয়েছিল, এই নির্যাতিত মানুষ আগে তার ইনসাফ পাবে। গুমের শিকার হওয়া মানুষগুলো তার ন্যায় বিচার পাবে। শাহাদত বরণকারী ফ্যামিলিগুলো তার সন্তান হারানোর বিচার আগে পাবে। আহত পঙ্গুত্ব বরণকারী ভাই এবং বোনেরা তাদের আগে বিচার পাবে। বিচার একটা পর্যায়ে যেতে হবে, তারপরেই নির্বাচন হবে। সেই নির্বাচন সবার কাছে গ্রহণযোগ্য হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এইভাবে 7 দফা নিয়ে আমরা আন্দোলন করেছি, সমাবেশ ডেকেছি। প্রত্যেকটা দফাই হলো জনগণের দফা, এটা কোনো রাজনৈতিক দলের দফা না। সংস্কার কোনো রাজনৈতিক দলের দফা, বিচার এটা রাজনৈতিক দলের শুধুমাত্র, এটা আপামর জনতা। আমরা বলেছি লেভেল প্লেইং ফিল্ড, এটা মৌলিক অধিকার মানুষের জন্য। এই লেভেল প্লেইং ফিল্ড ছাড়া কখনোই মানুষ তার মানে ভোট কেন্দ্রে গিয়ে তার ভোটাধিকার প্রয়োগের মধ্যে পছন্দের প্রার্থীকে তারা বিজয় করতে পারবে না। এই জন্য লেভেল প্লেইং ফিল্ডের কথা বলেছি। জুলাই সনদ এত বড় একটা ঘটনা ঘটলো বাংলাদেশে, এত মানুষ হতাহত হলো, এত মানুষ পঙ্গুত্ব বরণ করলো। স্বাধীনতা যুদ্ধের পরে এত মানুষ কোন অভ্যুত্থানে শাহাদত বরণ মারা যায় নাই। এত বড় একটা ঘটনা করে এর কোনো এখন পর্যন্ত সাংবিধানিক স্বীকৃতি নেই। তার মানে এইটার সাংবিধানিক স্বীকৃতি যদি এখন না হয়, তাহলে এই অবস্থায় যদি ঝুলে যায়, তাহলে এই ঘটনার সাথে সম্পৃক্ত ছাত্র জনতারা সবাই আগামী দিনে ফেসে যাবে, তারাই আবার এই মামলার আসামি হবে। এটা মেনে নিবে এদেশের মানুষ? যারা রক্ত দিয়ে জীবন দিয়ে নতুন বাংলাদেশ উপহার দিল, তারাই তিনি মেনে নেবে? আগে এই অভ্যুত্থানের স্বীকৃতি দিতে হবে, সনদ ঘোষণা করতে হবে, তারপরে নির্বাচন হলে এটা নিরাপদ হবে। এই জন্য এটা আমরা দাবি তুলেছি, জনগণের দাবি তুলেছি, ছাত্র জনতার দাবি তুলেছি। আগে সনদ ঘোষণা করতে হবে, জুলাই অভ্যুত্থানের সনদ আগে ঘোষণা করতে হবে। আমাদের বিদেশি ভাইরা, আমরা তাদের নিয়ে একটা দাবি তুলেছি যে তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দিতে হবে। প্রায় 1 কোটি মানুষ
1 কোটি ভোটার হলো দেশের বাইরে, যাদেরকে রেমিটেন্স যোদ্ধা বলা হয়, যাদের রেমিটেন্সের কারণে বাংলাদেশের অর্থনীতি প্রবৃদ্ধি বাড়ছে, সেই রেমিটেন্স যোদ্ধারা সবকিছু থেকে বঞ্চিত। মাথার গায়ে পায়ে ফেলে তাদের আত্মীয় স্বজন, স্ত্রী, সন্তান, তাদের বাবা মাকে রেখে সেই কত দূরে অবস্থান করে বাংলাদেশের জন্য, বাংলাদেশের অর্থনীতির জন্য কাজ করছে। তাদের কোনো অধিকার নেই, তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারে না, তাদের ভোট দিয়ে তাদের পছন্দের প্রার্থীকে তারা নির্বাচিত করতে পারে না। তারাও দাবি তুলেছে, তাদের দাবিকে সমর্থন জানিয়ে আমরা বলেছি বিদেশি ভাইদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দিতে হবে। এই জন্য আমাদের 7 দফা দাবির মধ্যে এইটা একটা দফা, যে বিদেশি ভাইদের ভোটের ব্যবস্থা আগে করতে হবে। এইভাবে 7 দফা দাবি নিয়ে আগামী 19 জুলাই আমরা সোহরাওয়ার্দী উদ্যানে ঐতিহাসিক জাতীয় সমাবেশ করবো ইনশাআল্লাহ। এই সমাবেশের মধ্য দিয়ে আমরা যেটি জানিয়ে দিতে চাই, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং যারা জুলাইয়ের চেতনাকে ভুলুণ্ঠিত করে আবার 15 বছরের দিকে আমাদেরকে ফিরিয়ে নিয়ে যেতে চাচ্ছেন, তাদেরকে স্পষ্ট বার্তা দিতে চাবো যে এই ঘটনা কখনো দেশের মানুষ মেনে নেবে না, তোমাদের সেই সুযোগ কখনো দেশের মানুষ দেবে না ইনশাআল্লাহ। আমরা রক্ত দিয়ে, জীবন দিয়ে একটি নতুন বাংলাদেশ যেহেতু আমরা পেয়েছি, সুতরাং প্রয়োজনে আবারও রক্ত দেব, আরো জীবন দেব। আবু সাইদ মুগ্ধের উত্তরসূরিরা থেমে যাবে না, লড়াই সংগ্রাম করে আবারও যুদ্ধ করে আমরা এই বাংলাদেশকে ফেসিবাদ মুক্তই রাখবো ইনশাআল্লাহ। এখান থেকে আমাদেরকে কেউ ফেরাতে পারবে, যতই নির্বাচনী প্রস্তুতি যাবো কোনো কাজ হবে না ইনশাআল্লাহ, যতক্ষণ পর্যন্ত এই দাবিগুলো না মানা হবে। আপনারা কি এই দাবিগুলোর সাথে একমত? আপনারা চান ইনশাআল্লাহ? সম্মানিত ভাইরা, তাই আসুন, আমরা জনগণের দাবি তুলেছি, সুতরাং এই দাবিগুলো প্রত্যেকটি মানুষের কাছে আপনাদেরকে পৌঁছে দিতে হবে। তাদের কাছে বলতে হবে এটা আপনার দাবি। আপনি কি চান চাঁদাবাজ জারি থাকুক, এই খুনের রাজনীতি চলতে থাকুক? এভাবেই জনগণকে বুঝাইতে হবে। যদি না চান, তাহলে আগামী 19 জুলাই মহাসমাবেশে আমরা সবাই চলেন একই দাবি করি। আমরা খুন চাই না, গুম চাই না, আমরা হত্যা চাই না, আমরা ধর্ষণ চাই না, আমরা চাঁদাবাজদের চাই না, টেন্ডারবাজদের চাই না। আমরা একটি টেন্ডারবাজ মুক্ত, চাঁদাবাজ মুক্ত, ধর্ষণ মুক্ত, দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই। সেই বাংলাদেশের জন্যই আজকে আমরা ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যাচ্ছি। কি যাবেন ভাই ইনশাআল্লাহ? এভাবেই ছাত্র জনতাকে সংগঠিত করে, যেভাবে 5ই আগস্ট সর্বশ্রেণীর পেশার মানুষদেরকে সাথে নিয়ে আমরা শাহবাগে গিয়েছিলাম, গণভবন মুখে গিয়েছিলাম, রাজপথে নেমে পড়েছিলাম, ঠিক একই চেতনা নিয়ে যদি আমরা সোহরাওয়ার্দী উদ্যানে যেতে পারি, ইনশাআল্লাহ আমার দৃঢ় বিশ্বাস আগামী দিনে যারা ষড়যন্ত্রকারী তাদের ষড়যন্ত্র বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ সেই সমাবেশ দেখি। তাই আসুন সম্মানিত ভাইরা আমার, আমরা 19 জুলাই আমরা পাড়া মহল্লা থেকে একযোগে আমরা বের হয়ে সোহরাওয়ার্দী উদ্যানে যাব। একা যাব না, সবাইকে সাথে নিয়ে যাব ইনশাআল্লাহ। পারবেন? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। অনেকক্ষণ ধরে আপনার বক্তব্য শুনছেন, আমি আমার কথাকে বাড়াতে চাই না। আল্লাহ আমাদের এই প্রিয় দেশকে আল্লাহ কবুল করুন, এই প্রিয় দেশকে আল্লাহ রাব্বুল নিরাপদ রাখুন, এই প্রিয় দেশের মানুষগুলোকে আল্লাহ নিরাপদ রাখুন। আর জন্য গত 9 জুলাই যে নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হলো, এই ধরনের দৃশ্য যেন বাংলাদেশের মানুষকে আর যেন দেখতে না হয়, এই প্রত্যাশা ব্যক্ত করছি। আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করছি। আল্লাহ যেন আমাদের দেশকে নিরাপদ রাখেন, আমাদের প্রিয় বাংলাদেশের মানুষগুলোকে আল্লাহ যেন নিরাপদ রাখেন, সুস্থ রাখেন, স্বস্তি রাখেন। আগামী দিনে যেন একটা সুন্দর নির্বাচনের মধ্য দিয়ে আমরা যেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় ঢুকে যেতে পারি, সুন্দর একটি গণতান্ত্রিক সিস্টেমের মধ্যে বাংলাদেশকে যেন নিতে পারি। আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করে আবারও আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।